যাও কফি নিয়ে আসো। হ্যাঁ, রোজি খালা নিয়ে। হঠাৎ করেই আদিবের ফোনটা হাত থেকে হায়াতের নাকের ওপর পড়ল। সঙ্গে নাকের ডগাটা লাল হয়ে গেল। হায়াত কিছু বলার আগেই আদিব তার অধর নিজের আয়ত্তে এনে ফেলল। প্রায় 40 মিনিট ওষ্ঠের স্বাদ নিতে লাগলো দুজন। একটু পর ছেড়ে দিতেই জোরে জোরে হাঁপাতে লাগলো হায়াত। আদিব আহ্লাদের স্বরে বলল, জান, ব্যথা কমেছে তো? হ্যাঁ, কমেছে। 1 মিনিট, আপনি ব্যথা কমানোর জন্য কি এতক্ষণ চুমু খেলেন নাকি? হ্যাঁ বউ। দুজনের কথার মাঝে ঘুমো ঘুমো চোখে আরাবি আসলো রুমে। হায়াত আদিবকে যে এভাবে দেখবে তা চিন্তার বাইরে ছিল। চোখ বন্ধ করে বলল, সরি দোস্ত, আমি জানতাম না তোরা যে সকালে রোমান্স করিস, না হলে আরো পরে আসতাম। আদিব তাড়াতাড়ি করে হায়াতের ওপর থেকে নেমে গেল। হায়াতও গলায় ওড়না পেঁচিয়ে বিছানায় উঠে গেল। হায়াত আরাবিকে নিয়ে নিচে চলে গেল আর আদিবও উঠে ফ্রেশ হতে গেল। সকাল ঠিক 8টা বাজতেই বাড়ির ডাইনিং রুমে টুকটাক শব্দ শুরু হয়ে গেল। আরাবি আর হায়াত দুজনেই রান্নাঘর থেকে একে একে সব খাবার তুলে এনে টেবিলে সাজাচ্ছিল। প্লেটে গরম ভাতের ভাপ উঠছে, পাশে রঙিন সবজি আর সুগন্ধি তরকারির ঘ্রাণ পুরো ঘরটাকে ভরিয়ে তুলেছে। টেবিলের চার কোণায় কাঁচের গ্লাসে পানি সাজানো, যেন সকালের পরিপাটি এক আয়োজন সম্পূর্ণ হয়। এমন সময় সিঁড়ি বেয়ে নেমে এলো আদিব। গম্ভীর অথচ আত্মবিশ্বাসী ভঙ্গিতে পরিপাটি অফিসিয়াল পোশাকে যেন আলাদা এক আভিজাত্য ছড়িয়ে পড়লো তার চারপাশে। কালো কোট, সাদা শার্ট আর গলায় বাঁধা টাই, সব মিলিয়ে যেন নিখুঁত এক প্রফেশনাল লুক। সিঁড়ির ধাপগুলোই তার পায়ের শব্দ পড়তে পড়তে যেন জানান দিল দিনের ব্যস্ততা শুরু হতে চলেছে। টেবিলে বসে পড়তেই হালকা হেসে আরাবির দিকে তাকিয়ে আদিব বলল, তোমরা রান্না করেছো নাকি শালিকা? আরাবি আর হায়াত চোখাচোখি করে হাসলো। হ্যাঁ ভাইয়া, আমরাই করলাম। রোজি খালাকে হায়াত সবগুলো রুম পরিষ্কার করতে বলেছে। হায়াতও মাথা নাড়িয়ে বলল। তারপর ধীরে ধীরে সকালের নাস্তার আয়োজন তার সামনে বাড়িয়ে দিল। খাওয়া শেষ করে আদিব গ্লাসে এক চুমুক পানি খেলো। টেবিলের চারপাশে তখনও সকালের উষ্ণতা লেগে আছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হায়াতের দিকে তাকালো সে। মুহূর্তটুকু যেন কিছুটা ধীর হয়ে এলো। আদিব এগিয়ে গিয়ে আলতো করে হায়াতের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। হায়াত চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে হালকা প্রশান্তির ছায়া। অন্যদিকে আরাবি এত সুন্দর মুহূর্ত দেখে মিটি মিটি হাসলো। এরপর আবার কাওয়ায় মনোযোগ দিল। তারপর আদিব হাতে তুলে নিল গাড়ির চাবি। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আদিব। পেছনে দাঁড়িয়ে হায়াত শুধু নিঃশব্দে তাকিয়ে রইল। যতক্ষণ না গাড়ির শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, আরাবি এসে হায়াতের কাঁধে হাত রাখলো। মজার ছলে নিঃশ্বাস ফুঁকে বলল, হাই আফসোস, আমার জানু তার জামাই নিয়ে সারাদিন লা 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 করে, আর আমি কি না সিঙ্গেল। হ্যাঁ দোস্ত, আয় আমার কপালের সাথে একটা ঘষা দে। দুই বান্ধবী অট্ট হাসিতে মেতে উঠল। এমন সময় গেটের সামনে গাড়ির শব্দ আসলো। চৌধুরী বাড়ির গাড়িগুলো একে একে গেটের ভেতরে প্রবেশ করতেই চারপাশ জমে উঠল কোলাহলে। একে একে সবাই গাড়ি থেকে নামতে লাগলো। হায়াত দ্রুত ঘোমটা টেনে নিয়ে সবার সামনে এগিয়ে এসে ভদ্র ভঙ্গিতে সালাম জানালো। তার পাশে দাঁড়িয়ে আরাবিও একইভাবে সালাম করলো। পরিবারের সবাই আরাবিকে চিনলেও একজন ছিল নতুন, আসিফ। গাড়ির দরজা ঠেলে যখন সে নামলো, মুহূর্তটুকু যেন থমকে গেল। হায়াতকে সে কিছুটা বুঝতে পারলো এটাই আদিবের স্ত্রী। আসসালামু আলাইকুম ভাবিমণি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি দেখছি খুব পিচ্ছি ভাবিমণি। হায়াতের সাথে কথা বলতে বলতেই ঠিক সেই সময়ই চোখ অনিচ্ছায় পাশে ঘুরে এলো। সেখানে দাঁড়িয়ে ছিল শ্যামবর্ণের অষ্টাদশী কিশোরী আরাবি। এক পলকেই দৃষ্টি আটকে গেল তার দিকে। আসিফ যেন মুহূর্তেই ভুলে গেল চারপাশের কোলাহল, শুধু তাকিয়েই রইল বিস্ময়ে। অন্যদিকে আরাবিও চুপ হয়ে গেল। এমন আকর্ষণীয়, এমন প্রাণময় সৌন্দর্যের পুরুষ সে আগে দেখেনি কখনো। অজান্তেই তার চোখ হা হয়ে তাকিয়ে রইল আসিফের দিকে। কিন্তু পরক্ষণেই দুজনের মনেই আঘাত হানলো এক তপ্ত সত্য, এক তিক্ত সত্য। আসিফের বিয়ে তো অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে। হঠাৎই বুকের ভেতরটা ভারী হয়ে উঠল, এক মুহূর্তের স্বপ্ন ভেঙে পড়ার মতো। আরাবি দ্রুত চোখ নামিয়ে নিল মাটির দিকে। বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যা শুধু দুজনের ভেতরের অনুভূতিকে আরো জটিল করে তুলল। সকলের পেছন থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন রাহিলা চৌধুরী। চৌধুরী বাড়ির প্রবীণতম অভিভাবক, আদিবের দাদি। বয়সের ভারে পা একটু কাঁপছিল।
কিন্তু চোখে মুখে এখনো ছিল এক ধরনের দৃঢ়তা আর রাজকীয় আভিজাত্য। গেটের ভেতরে দাঁড়িয়ে থাকা সবাইকে এক নজর করে দেখলেন তিনি, আর যখন দৃষ্টি এসে পড়ল হায়াতের ওপর মুহূর্তের জন্যে থমকে গেলেন। ঘোমটার আড়াল থেকেও যেন ঝলসে উঠছিল হায়াতের সৌন্দর্য। লাজুক ভঙ্গিতে সবার সাথে মিশে দাঁড়িয়েছিল সে, তবু চারপাশের ভিড়ে তাকে হালকা করে চিনে নেওয়া যাচ্ছিল সহজেই। রাহেলা চৌধুরীর চোখে বিস্ময়ের ঝলক ফুটে উঠল। আদিবের স্ত্রী এত সুন্দরী, মাশাআল্লাহ। মনে মনে অবাক হলেও ঠোঁটে ফুটে উঠল এক অদৃশ্য হাসি, যেন নীরব স্বীকৃতি। ঘরের নতুন বৌমার প্রতি মমতা মাখা সেই দৃষ্টি অনায়াসেই সবার নজরে পড়ল। রাহেলা চৌধুরীর বিস্মিত দৃষ্টির পর মুহূর্তটুকু নীরবতায় ভরে গেল। তারপরেই হায়াত লাজুক ভঙ্গিতে সবাইকে ভেতরে আসার ইঙ্গিত করল, মৃদু কণ্ঠে বলল, চলুন সবাই ভেতরে আসুন। তারপর এগিয়ে গিয়ে নিজেই দরজা খুলে দিল। চৌধুরী পরিবারের সবাই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে লাগলো। আরাবি পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল রাহেলা চৌধুরীকে ভেতরে প্রবেশ করতে। মিসেস অরোরা বাড়ির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল ড্রয়িং রুমের কোনায় দাঁড়িয়ে থাকা হায়াতের দিকে। তিনি একগাল হেসে হায়াতকে জড়িয়ে ধরল। এই তো আমার মেয়েটা আগের মতো হাসি খুশি হয়ে গেছে। এই বলে কপালে চুমু খেলেন। যাও আম্মু, রোজিকে শরবত বানাতে বলো সবার জন্য, সকালে খুব ক্লান্ত। আচ্ছা আম্মু। রান্নাঘরে ঢুকতেই রোজি খালা এগিয়ে এলো। মা, শরবত আমি বানাইয়া দিমু, আপনারা শুধু নিয়া যান। হায়াত মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। রোজি খালা মুহূর্তেই লেবু কেটে চিনি মিশিয়ে বরফ দিয়ে ঠান্ডা শরবত বানিয়ে রাখলো। গ্লাসগুলোতে টলমল সবুজ আপু ঝলক দেখে যেন কারোরই আর অপেক্ষা করতে ইচ্ছে করে না। হায়াত আর আরাবি একসাথে হাতে ট্রে তুলে নিল। ধীর পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিতে লাগলো তারা। ঘরের ভেতরে তখন হালকা গল্প গুজব আর হাসির রোল বয়ে চলেছে, কিন্তু সেই ভিড়ের মধ্যেই যেন এক অদ্ভুত নীরবতা তৈরি হলো। আরাবি যখন ট্রে থেকে এক গ্লাস তুলে আসিফের হাতে দিল, মুহূর্তেই তাদের চোখ এক হয়ে গেল। দুজনের দৃষ্টি মিলতেই সময় যেন থমকে গেল। আরাবির শ্যামল মুখ লাগছে আভায় ভরে উঠল, আর আসিফের ভেতর যেন অজানা টান খেলে গেল। চারপাশে এত মানুষ, এত শব্দ, অথচ দুজনের কানেই কিছু শুনতে পেল না, শুধু সেই নীরব চোখাচোখির ভাষা। পরক্ষণেই আরাবি হকচকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিল, ট্রে শক্ত করে আঁকড়ে ধরল। মনে পড়ল আসিফের বিয়ের কথা, আর আসিফও ভেতরে ভেতরে অদ্ভুত এক অস্বস্তি নিয়ে নিঃশব্দে গ্লাসটা ঠোঁটে তুলে নিল। হায়াত একপাশে বসেছিল লাজুক ভঙ্গিতে, তার চারপাশে বসে থাকা ফুপু শাশুড়ি আর ননদরা একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছিল। হায়াত নরম গলায় বিনয়ের সাথে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে তার লাজুক হাসি ফুটে উঠছিল, যা সবার মনোযোগ আরো বাড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই ধীর পায়ে এগিয়ে এলেন রাহেলা চৌধুরী। বয়সের ছাপ থাকা সত্ত্বেও তার পদক্ষেপে ছিল রাজসিক দৃঢ়তা। হায়াতের কাছে এসে তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর নিজের গলা থেকে সোনালি চেইনটা খুলে নিয়ে আলতো করে হায়াতের গলায় পরিয়ে দিলেন। ঘরের ভেতর মুহূর্তেই নীরবতা নেমে এলো। সকলে অবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। চেইনটা শুধু একটা অলংকার নয়, বরং ছিল পরিবারের আস্থার প্রতীক। রাহেলা চৌধুরীর এই অপ্রত্যাশিত আচরণ যেন সবার চোখে হায়াতকে এক নতুন মর্যাদায় বসিয়ে দিল, আর হায়াত হতবাক বিস্ময়ে হাত বাড়িয়ে চেইনটা ছুঁয়ে দেখল। চোখে অজান্তেই জমে উঠল এক ফোঁটা অশ্রু, কৃতজ্ঞতা আর সম্মানের অশ্রু। রাহেলা চৌধুরী স্মিত হেসে বলল, আমি সহজে কাউকে কিছু দেই না, তোমাকে অনেক ভারী পছন্দ হয়েছে দাদুমণি, আমার নাতিকে সামলে রাখো। ইনশাল্লাহ দাদি। দুপুর ঠিক 12:20। দীর্ঘ মিটিং শেষ করে নিজের কেবিনে বসে আছে আদিব। সামনের টেবিলে ছড়ানো ফাইলপত্র, একপাশে আধ ভরা কফির কাপ, জানালা দিয়ে আসা সূর্যের আলো তার ক্লান্ত মুখে পড়ছে, কিন্তু চোখে তবুও জলজল করছে সাফল্যের দীপ্তি। ঠিক তখনই হঠাৎ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রাজ। আদিবের ফুফাতো ভাই, সেই সাথে শৈশবের সেরা বন্ধু। বন্ধুত্ব আর আত্মীয়তার এই মিশ্র সম্পর্ক দুজনের মাঝে যেন এক অদৃশ্য বন্ধন গড়ে তুলেছিল বহু আগে থেকেই। রাজকে দেখে মুহূর্তেই বদলে গেল কেবিনের পরিবেশ। ডেকে উঠল রাজ, জানে জিগার দোস্ত সাদাত।
আর পরক্ষণেই ছুটে গিয়ে পাগলের মতো আদিবের গলায় ঝাঁপিয়ে পড়ল। অপ্রস্তুত হয়ে আদিবও এক মুহূর্ত থমকালো, তারপর হেসে উঠল উচ্চস্বরে। আনন্দে সেও লাফিয়ে উঠে শক্ত করে জড়িয়ে ধরল রাজকে। সদ্য শেষ হওয়া মিটিংয়ের সব চাপ, ক্লান্তি, গম্ভীরতা এক নিমেষে মিলিয়ে গেল, যেন অফিস কেবিনটা মুহূর্তেই রূপ নিল দুই পুরনো বন্ধুর মিলন মেলায়। এদিকে বিকেল 4:30। গেস্ট রুমে এসে দরজা ভিজিয়ে দিল আসিফ। দিনের ক্লান্তি ঝেড়ে ফেলার জন্যে গলার বোতামগুলো একে একে খুলে ফেলল, তারপর শার্ট খুলে আলগোছে চেয়ারের পিঠে ছুঁড়ে রেখে দিল। খোলা জানালা দিয়ে ভেসে আসছিল বিকেলের আলো, হাওয়ার স্পর্শে পর্দাগুলো দুলছিল মৃদু মৃদু। আসিফ বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল, চোখ অর্ধেক বুঝে এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এই ভিড় ভাট্টা থেকে কিছুটা নিঃশ্বাস নেওয়া যাবে। ঠিক সেই সময় হালকা শব্দে দরজা খুলে গেল। আরাবি গুনগুন করে গান গাইছে। তোরে জামাই বানামু, গোটা দেশে জানামু। আরাবি বেখেয়ালে যেন বোকার মতো ভেতরে প্রবেশ করলো। হাতে ছিল পানির জগ, মনে হচ্ছিল হয়তো ভুল করে অন্য কারোর জন্য আনতে গিয়েছিল। ঘরে ঢুকে প্রথমেই চোখে পড়ল শার্টবিহীন আসিফকে। এক মুহূর্তেই তার শ্বাস আটকে এলো, মুখ লাল হয়ে উঠল, পা যেন মাটিতে থেমে গেল। আর আসিফও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, শুধু দুজনের চোখের নীরব প্রশ্ন আর অজানা স্রোত বয়ে যেতে লাগলো বাতাসে। হঠাৎ করে দৃশ্যটা বুঝে উঠতেই আরাবির চোখ কপালে উঠে গেল, হাতে ধরা পানির জগ কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে সে মুখ থেকে উচ্চস্বরে চিৎকার করে উঠল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গো, আমি এই পরপুরুষের ইজ্জত দেখে ফেললাম। আল্লাহ আমারে মাফ করো। তার গলার শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। পর্দা দুলে উঠল বাতাসে, যেন পরিবেশও অবাক হয়ে গেল এ হঠাৎ ঘটনার তীব্রতায়। আসিফ বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে এমন এক তাজ্জব ভাব, যেন বিশ্বাসই করতে পারছে না কি শুনল এখনই। মুহূর্তেই ঘর ভরে উঠল আরাবির লজ্জা আর আতঙ্কের অদ্ভুত মিশ্রণে। অন্যদিকে আসিফের মনে খেলে গেল এক অজানা অনুভূতি। এই লাজুক অথচ সরল মেয়েটি যেন হঠাৎ করেই অদ্ভুতভাবে তার হৃদয়কে নাড়া দিয়ে গেল। আসিফ নিজের চোখে চোখ রেখে আরাবিকে দেখল। ভেতরের কিছুটা অবাক ভাব ঝাপসা হয়ে গেল, আর একটু শক্ত করে নিঃশ্বাস নিয়ে সে বলল, চুপ, আমি কি মেয়ে নাকি যে আমার কিছু দেখে ফেলেছো তুমি? তার কণ্ঠে ধমকের সুর, কিন্তু সহনশীলতার আভা মিশেছিল। চোখে দৃঢ়তা, মুখে সামান্য কঠোরতা, সব মিলিয়ে যেন বোঝাচ্ছিল এটা কোনো সাধারণ হুমকি নয়, বরং সতর্কবার্তা। আরাবি মুহূর্তেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল, হৃদয় দ্রুত ধুকপুক করছে, লাজুক চোখে অজান্তে তাকিয়ে আছে আসিফের দিকে। তার ধমক যেন শুধু সাবধান করছে না, বরং সম্পর্কের ভেতরের আবেগকেও অনায়াসে স্পর্শ করছে। ড্রয়িং রুমের বাতাসে তখন হালকা কোলাহল। হায়াত সবার সঙ্গে বসেছিল, চায়ের গ্লাস হাতে নিয়ে ছোটখাটো আলাপচারিতায় মেতে আছে। হাসি, কথোপকথন আর হালকা ফিসফিস সব মিলিয়ে ঘরটা প্রাণবন্ত। হঠাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আদিব আর রাজ। দুজনেই অফিসের পোশাকে, অথচ মুখে হালকা হাসি আর প্রাণবন্ত চাহনি। মুহূর্তেই ঘরের সব চোখ যেন তাদের দিকে গেল, কিন্তু তিনজনই, হায়াত, আরাবি আর রাজ, একযোগে একজন অন্যজনকে লক্ষ্য করে স্থির হয়ে গেল। তাদের দৃষ্টি যেন এক অদ্ভুত বিন্দুতে আটকে গেল। ঠিক সেই সময় রিয়া বিস্মিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, ভাবি আর আরু আপি, তোমরা কি একে অপরকে চেনো? আদিব একটু হেসে কিন্তু একই প্রশ্ন করলো। হ্যাঁ সত্যি, তোমরা কি একে অপরকে চেনো হায়াত? ঘরে অদ্ভুত নীরবতা নেমে এলো। চারপাশে থাকা সবাই তাকিয়ে রইল, কারণ এখন শুধু প্রশ্নই নয়, বরং প্রত্যেকের চোখে অনিশ্চয়তার ছায়া ফুটে উঠেছে। রুমে ঢুকেই যেন ঝড় বয়ে গেল আদিবের ভেতরে। চোখ লাল, মুখ গম্ভীর, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। আচমকা দেওয়ালে ঝুড়ে এক লাথি মারল সে। গম্ভীর শব্দে কেঁপে উঠল পুরো ঘর। টেবিলের ওপর রাখা কাঁচের চকটা সে এক ঝটকায় ফেলে দিল মাটিতে। মুহূর্তেই টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাঁচের টুকরো। সারা ঘরে ঝনঝন শব্দ প্রতিধ্বনিত হলো। হায়াত এগিয়ে আসলো আদিবের দিকে, কাপা গলায় বলল, আপনি এমন করছেন কেন? আদিব হায়াতের দিকে তাকালো, জোরে গলা চেপে ধরলো দুই হাত দিয়ে। চুপ, একটা কথাও বলবি না। রুম থেকে বের হ, ব্লাডি ফুল।
এরপর হায়াতকে ছেড়ে দিয়ে সজোরে ডিভানে এক লাথি মারল। ডিভান কেঁপে উঠল প্রচণ্ড শব্দে, যেন আদিবের ভেতরের রাগ আর অস্থিরতা জায়গা খুঁজে পাচ্ছে না। পেছানার এক কোনায় দাঁড়িয়ে রইল হায়াত, শুধু চোখে চোখে আতঙ্ক ফুটে উঠছিল। বুক কেঁপে উঠছে, ঠোঁট কাঁপছে, তবু সে চুপ। একটিও শব্দ বের হলো না। ভয়ের কারণে হায়াতের কণ্ঠ যেন গলায় আটকে গেছে। মনে হচ্ছিল যে কোনো ভুল শব্দ হয়তো আবার ঝড় ডেকে আনবে। তাই শুধু স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল আদিবের দিকে। হায়াত তখনও নিঃশব্দে দাঁড়িয়েছিল, শরীরটায় ভয় যেন জমাট বেঁধে আছে। মুহূর্তেই আদিব ঝড়ের মতো এগিয়ে এসে তার কোমল গাল দুহাতে চেপে ধরে গর্জিয়ে উঠল। বাস্টার্ড, তুই কোন সাহসে এসব করলি? আদিবের রাগী কণ্ঠে যেন পুরো রুম কেঁপে উঠল। হায়াতের গাল লাল হয়ে ফুলে উঠল। ব্যথার চাপ সামলাতে না পেরে দুফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল গাল বেয়ে। শ্বাস নিতে নিতে আদিব যেন নিজের ভেতরের আগুন নেভাতে চাইছিল। হঠাৎ নিচে ভাঙা কাচের টুকরো চোখে পড়তেই সেটা তুলে নিয়ে নিজের শরীরে চালাতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তেই হায়াত দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আদিবকে। এমন করবেন না প্লিজ, আই এম সরি। সর, তুই আমাকে ধরবি না। আর ওই হাত দিয়ে। আদিব হায়াতকে সরিয়ে ফেলতে চাইল, হাত ছুড়ে দিতে চাইল, কিন্তু হায়াত বুকের সব শক্তি দিয়ে আঁকড়ে ধরে রইল স্বামীকে। শেষমেশ আদিবও ক্লান্ত হয়ে থেমে গেল। হায়াত আদিবের বুকে জড়িয়ে ধরে আছে চুপচাপ। আস্তে আস্তে বলল, আমার কথা শুনুন। কি? আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে আপনাকে, না হলে সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। ঘন্টা খানেক আগে হায়াতকে প্রশ্ন করতেই হায়াত যেন পুরো চুপ হয়ে গেল। এমন সময় রাজ বাঁকা হাসল। সাদাত, তুই ওকে চিনিস? আদিব একটু কপাল কুঁচকে বলল, এটা আমার বউ রাজ, ওকে চিনবো না মানে? আর তুই কিভাবে ওকে চিনিস? আরাবি আর হায়াত দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। হায়াত ভয়ে পুরো লাল হয়ে গিয়েছে মুখটা। আবারও রাজ বলে উঠল, হ্যাঁ, এই দুজনকে কালকে ওয়ার্কশপ ব্রিজে কান্না করতে দেখছিলাম। ফুচকা খেয়ে যাতা অবস্থা হয়ে গিয়েছিল এই ছোট্ট মেয়েটার। আমি আবার এসেছিলাম অফিসের কাজে, তো হঠাৎ করেই ওদের অসহায়া ভেবে দেখে পানি নিয়ে এসেছিলাম। আগে যদি জানতাম এটা তোর ওয়াইফ তাহলে। আদিব একটু গম্ভীর মুখ করে রাজের দিকে তাকালো। রাজ মুহূর্তেই চুপ হয়ে গেল। আদিব হায়াতের দিকে তাকালো। তোমাকে রাস্তায় নেকআপ খুলে দাঁড়িয়ে পর পুরুষের সাথে কথা বলার জন্য অনুমতি দিয়েছি আমি? আর কোনো পরপুরুষের সাথে রং তামাশা করার জন্য? জবাব দাও আমার। হঠাৎ চেঁচিয়ে উঠে আদিব। বাড়ির সকলে ভয় পেয়ে গেল। হায়াত মুহূর্তেই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এমন সময় রাহেলা চৌধুরী বললেন, এটা কেমন অভদ্রতা দাদুভাই? বাড়ির সকলের সামনে বউকে এভাবে বকতে আছে? আদিব রাগে ফুঁসতে দাদি, ও কোনো পরপুরুষের সাথে কেনই কথা বললো বা পানি খেলো? থাকলো। মিসেস পাখি অর্থাৎ আদিবের ফুপি বললেন, আরে কি মুশকিল, রাজি তো পানি দিয়েছে, রাজের সাথে কথা বললে কি হবে বাজান, একটু শান্ত হ। ফুপিমা, ও তো রাজকে চিনতো না, তাহলে কেন খেলো? এই বলে আদিব হায়াতকে জোরে এক চড় মারল। মিসেস অরোরা দৌড়ে এসে হায়াতকে বুকে চেপে নিলেন। রাজ বাঁকা হাসলো। একটু পর নিজের রুমে চলে গেল। সকলে আদিবকে কথা শোনাতে লাগলো, কিন্তু আদিব কোনো কিছু তোয়াক্কা না করে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। এখন হায়াত বুক থেকে মাথা সরিয়ে আদিবের চোখে চোখ রেখে বলল, এত রাগ দেখাচ্ছেন কেন? একটু পানিই তো খেয়েছিলাম। কেউ পানি দিবে আর খেতে হবে? পরপুরুষের হাতের পানি কেন? কি একটা কথা নিয়ে রাগ তার। আচ্ছা পানি খাওয়ার পর বাড়ি এসে তো ওয়াশরুমে গিয়েছিলাম, তো সেই পানি এখনো পেটে আছে নাকি? আর বলেছিলাম না আমাদের শত্রুর অভাব নেই, তবুও কেন নেকআপ খুলে রাস্তায় তামাশা করতে হবে? সরি, আর এমন করব না। আদিব আর হায়াতের চোখে চোখ রাখতেই যেন রাগ গলে গিয়ে অদ্ভুত এক আকর্ষণে পরিণত হলো। মুহূর্তেই আদিব হায়াতকে নিজের বুকে টেনে নিল।
হায়াত ভয়ে কেঁপে উঠলেও পালালো না, বরং নিঃশব্দে মাথা নামিয়ে দিল। আদিব ঠোঁটে ঠোঁট রাখে হায়াতের। হায়াত প্রশ্রয় দেয় তার শখের পুরুষকে। আস্তে আস্তে সময় গড়াতে থাকে, দুটি হৃদয় সম্পূর্ণ পরিপূরক হয়ে উঠতে ব্যস্ত। আদিবের গায়ের টি শার্ট খুলে ফেললো হায়াত। আদিবও তার লাজুক পাখির পরনের কাপড় আস্তে করে খুলে ফেললো। আলো আধারির খেলায় তার শরীর যেন ভাসছে নগ্ন জোয়ারে। আদিবের চোখ তৃষ্ণার্ত। আদিবের ওষ্ঠ থেকে একে ছুতে লাগলো হায়াতের সর্বাঙ্গ। প্রতিটি ছোঁয়া যেন ভালোবাসার সত্য আহাজারি ছন্দ। প্রতিটি স্পর্শ যেন হায়াতের শরীর জুড়ে খেলা করছে। একটু পর পর কেঁপে ওঠে হায়াত। আদিবের এক হাতের আঙ্গুল হায়াতের কোমর থেকে আস্তে আস্তে এক টানে নিচে চলে যায়। অন্য হাত বক্ষস্থল জুড়ে বিচরণ করছে। মুখ ডুবিয়ে দিল সর্বাঙ্গে। হায়াতও আস্তে আস্তে আদিবের শিশ্নে মুখ ডুবিয়ে দিল। পরম আবেশে হায়াতের চুলগুলো চাপ দিল সে। হায়াত চুপচাপ খেতে লাগলো। একটু পর আদিব কেঁপে উঠে বসে পড়লো। লাজুক পাখিকে পরম আবেশে বুকের মাঝে উঠিয়ে নিল। হায়াতের প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে আদিবের বুকে। আদিব আস্তে আস্তে মত্ত হয়ে এক প্রেমলীলাময় খেলায়। আদিব ক্রমশ বাড়িয়ে দিল ছন্দের জোয়ার। হায়াতের চোখের কোণায় পানি জমে আছে, মুখে হালকা ব্যথাময় আওয়াজ। দুজনেই যেন অমৃত সাগরের ঢেউয়ে মেতে উঠল। বিছানার চাদরটা খানিক কুঁচকে গেল। হায়াতের আঙ্গুল গেঁথে গেল আদিবের পিঠে। হালকা কামড়ে ধরে তার কাঁধ। আদিব হাসকে স্বরে বলল, জান, আর একটু সহ্য করো প্লিজ। কষ্ট হলেও কিছু করার নেই, পরে ওষুধ খাইয়ে দিব। আপাতত আমাকে আর থামতে বলো না। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না, প্লিজ। You don't stop in the middle of the game of desire. Tonight is all mine. আমি আর পারছি না আদি, প্লিজ। হুশ। আদিবের প্রতিটি স্পর্শে হায়াত কেঁপে উঠছিল। স্নিগ্ধ অথচ গভীর এক আবেগে সে আদিবের কাছে আরো ঝুঁকে পড়ল, যেন সে ভালোবাসার গভীরতম স্রোতে নিজেকে সম্পূর্ণ ভাসিয়ে দিল। হঠাৎ করেই নিস্তেজ হয়ে গেল হায়াত। বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পারল আদিব। হায়াতের ওপর থেকে উঠে বসলো আদিব। কপাল স্লাইড করে মনে মনে বলল, আজ একটু বেশি হয়ে গিয়েছে। ও শিট, কি করলাম এটা? শার্ট আর ট্রাউজারটা পরে হায়াতকে ভালো করে শুইয়ে দিল। এরপর ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে হায়াতের মাথায় পানি দিতে থাকলো। হায়াতের গাল বেয়ে পানি পড়ছে। আদিব লক্ষ্য করলো আজ বেশি বাইটের দাগ হয়ে গিয়েছে হায়াতের পুরো শরীর জুড়ে। রাত 7:25। হায়াতের জ্ঞান ফিরে এলো। আদিব তার পাশে বসে নিঃশ্বাস ফেলে বলল, আমার পাখি, কিচ্ছু হয়নি আমার সাপের বাচ্চাটার। পরম যত্নে আদিব হায়াতের কপালে আলতোভাবে চুমু দিল। ভয়ে কাপা হাত দিয়ে আয়াতের জামাটা ঠিক করে পরিয়ে দিল। হায়াত তার বুকে মাথা রেখে নিঃশব্দে রইল। শরীর যেন আজ একটু বেশি দুর্বল হয়ে গিয়েছে। আদিব হাত বাড়িয়ে টেবিল থেকে ঔষধ নিয়ে হায়াতকে খাওয়ালো, আলতোভাবে যত্ন সহকারে। তারপর ধীরে ধীরে হায়াতকে বিছানায় শুইয়ে দিয়ে পাশে বসে থাকলো। রুমে শুধু হায়াতের নিঃশ্বাস আর আদিবের মৃদু শ্বাসের শব্দ ভেসে আসছে। মুহূর্তগুলো ভরা ছিল আশ্বস্তি, যত্ন আর গভীর স্নেহে। মৃদু পদক্ষেপে আরবি রুম থেকে বেরিয়ে ছাদে এলো। রিয়া, নূপুর আর মিনহাসার পাশে গিয়ে দোলনায় বসতেই গল্পের আবহ ছড়িয়ে পড়ল। হায়াত আর তার বন্ধুত্বের নানা খুঁটিনাটি কথা বলতে শুরু করলো। এমন সময় ছাদে প্রবেশ করলো রাজ আর আসিফ। দুজনকে দেখে মুখে মৃদু হাসি ছড়িয়ে পড়ল সবার। দুই ভাই এগিয়ে এলো। নূপুর আর রিয়া উৎসাহ নিয়ে সিলেটের সাদা পাথর নিয়ে প্রশ্ন করলো, আর রাজ গল্পে রং ছড়িয়ে দিতে শুরু করলো। মিনহাসা একটু সরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। এতক্ষণ চুপচাপ গল্প শোনায় ডুবে থাকা আরবির মনে হঠাৎ এক অদ্ভুত ঝড় উঠল। মনে হলো আসিফ যেন তার দিকে তাকিয়ে আছে। সে দ্বিধায় চোখ তুলতেই চোখে চোখ মিলল দুজনের। মুহূর্তটা যেন হাওয়ায় ঝুলে রইল। পরক্ষণেই আরবি নিজেকে মনে মনে ধমকালো, আরে ছেলেটার তো 2 দিন পর অন্য কারোর সাথে বিয়ে, আর আমি কিনা এমন কুনজর তাকাই। ছিহ আরাবি, ছিহ। নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে দোলনা ছেড়ে ছাদের একপাশে গিয়ে দাঁড়ালো সে। বাতাসে চুল উড়ছিল, অথচ ভেতরে ভেতরে মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। আসিফ মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার সাথে একটু কথা বললেই কি ক্ষতি? কি অদ্ভুত ব্যাপারটা, মাত্র একদিনই যেন ওকে নিজের খুব কাছের মনে হচ্ছে।
ভাবনাগুলো আসিফকে আর আটকালো না। ধীর পায়ে আরাবির পেছন পেছন ছাদের অন্য কোণে এসে দাঁড়ালো সে। কিছু না বলে ফোনে স্কল করতে লাগলো, যেন নিছক কাকতালীয়ভাবে পাশে এসেছে। আরাবি প্রথমে বুঝতেই পারেনি, হঠাৎ মাথা ঘুরিয়ে তাকাতেই চমকে উঠল। চোখে চোখ পড়তেই বুকের ভেতর অকারণে কেঁপে উঠল মন। আরাবি একটু কেঁপে উঠল, ভয়ে গলা কাঁপতে কাঁপতে বলল, ও আল্লাহ, ভূত! না না, জিন! জোরে চিৎকার দিতে যাবে এমন সময় আসিফ ঠোঁট চেপে হালকা দাঁত কিচ মেরে বলল, আমি আসিফ, জলজান্ত মানুষ, কোনো ভূত নই, অভিসারিণী। আরাবি ভ্রু কুচকে তাকালো। বুঝতে পেরেছি মিস্টার ভূত, তবে আপনি এখানে কি করছেন? আর অফিসারনি আবার কে? আসিফ ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি খেলালো। কেন, আপনি তো মিসেস। আরাবি বিরক্তি চেপে স্বরে বলল। মিস হবে, মিস আরাবি রাইবা। শান্ত গলায় জিজ্ঞেস করলো আসিফ। ভাবির সাথে পড়েন তাই তো? হুম। চুপচাপ স্থির হয়ে আরাবির দিকে তাকিয়ে রইল আসিফ। দৃষ্টি এড়িয়ে যাচ্ছিল না কিছুতেই। এমন সময় আচমকা তার ফোনে রিংটোন বেজে উঠল। স্ক্রিনে ঝলমল করছে লেখা, হবু বউজান। এক মুহূর্তেই আরাবির বুকের ভেতর কেমন অদ্ভুত শূন্যতা নেমে এলো। চোখ সরিয়ে নিল দ্রুত, যেন দেখেও দেখেনি। ঠোঁট কামড়ে ভেতরে ভেতরে নিজেকেই ধমক দিল। মনে মনে বলল, তুই পাগল হয়ে গিয়েছিস আরু? অথবা অন্যের ব্যক্তিগত পুরুষের হক নষ্ট করেছিস কেন? কথা বলতে গেলি তুই। কিন্তু আরাবির মন যেন কিছুতেই মানতে চাইছে না। মন যেন বলে উঠল, এটাই তোর জীবনের প্রথম ভালো লাগার পুরুষ। ওদিকে আসিফ কল রিসিভ করে নিঃশব্দে কয়েক কদম দূরে সরে গেল। ছাদের আলো আধারি ভেদ করে তার কণ্ঠ ভেসে আসছিল অস্পষ্টভাবে। আরাবি সবার পাশে গিয়ে বসলো। হঠাৎ নূপুর উল্লাসিত কণ্ঠে ডাক দিয়ে বলল, আরাবি, একটু কফি নিয়ে আসো সোনা। দেখবে রোজি খালা চা বানাচ্ছে, তুমি গিয়ে শুধু বলো আর একটা কফি বানাতে। ঠিক সেই মুহূর্তেই ছাদে উঠলেন আদিবের মা, চাচি আর ফুপি। আসিফের মা আরাবিকে বললেন, তোমার যেতে হবে না মা, আমি সবার জন্য নিয়ে আসছি, তুমি এখানে বসে গল্প করো। আরাবি মুচকি হেসে সামান্য মাথা নেড়ে উত্তর দিল, না না আন্টি, আমি যাচ্ছি, আপনি বসুন, সবার সাথে গল্প করুন। রাত 9:07। হায়াত আর আদিব গোসল শেষে চুল আঁচড়ে নিল। আদিব বাঁকা হেসে বলল, দেখেছো বউজান, যত বেশি আদর করব তত বেশি তুমি সুন্দর হবা। হায়াত একটু কপাল কুঁচকে বলল, কেন, আমি কি সুন্দর না নাকি? না বউ, তুমি অনেক সুন্দর, তবে তোমাকে আদর করলে ওই দিন একটু বেশি সুন্দর লাগে। কচু লাগে, ফালতু লজিক। যা বউ, আমাকে সম্মান দেয় না রে। আদিব আলতো করে হায়াতের কপালে একটি মৃদু পরশ দিল। এরপর এক গ্লাস দুধ হাতে নিয়ে এসে বলল, ধরো খেয়ে নাও, কোনো কথা শুনবো না, খেতে হবেই। হায়াত লাজুক হাসি দিয়ে সেই দুধ খেয়ে নিল। যেন লক্ষ্মী মেয়ের মতো শান্তি আর সন্তুষ্টি ভরে উঠল তার ভেতরে। দুধ খেয়ে হায়াত মাথায় ওড়না ঠিক করলো। তারপর আদিবের সাথে ছাদের দিকে পা বাড়ালো। এদিকে আসিফ কল শেষ করে হঠাৎ ফোন কেটে দিল। আসলে কলটি আসিফের হবু বউ হাফসা থেকে নয়, বরং তার মা দিয়েছিলেন। টুকটাক বিয়ের পোশাকের বিষয় নিয়ে কথা শেষ করে সে নিচে নামার জন্যে পা বাড়ালো। আরাবি এক মনে গুনগুন করে নিচের দিকে নামছিল। হঠাৎ ওড়নার সঙ্গে পা বেঁধে দুটো সিঁড়ি পড়ে গেল। ব্যথায় চিৎকার করতে করতে সে হাত বাড়ালো। আহ, আমার পা! আসিফ চিৎকার শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে নামলো। ঠিক তখনই আদিবার হায়াতও ওপরে এসে উপস্থিত হলো। হায়াত দ্রুত আরাবিকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু আরাবির শরীরে হালকা ব্যথা থাকার কারণে নিচু হওয়া সম্ভব হলো না। অবশেষে আদিব নরম কণ্ঠে বলল, আসিফ, আরাবিকে কোলে তুলে নিচে যা, আমি ডাক্তারকে কল করছি। আরাবিকে কিছু বলার সুযোগ না দিয়ে আসিফ চুপচাপ আরাবিকে কোলের মধ্যে তুলে নিল। আরাবি ব্যথায় আর লজ্জায় চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। হায়াত দ্রুত নিচে নেমে তেল গরম করতে আর সাথে বরফ আনার ব্যবস্থা করলো, যেন আরাবির ব্যথা কমানো যায়। রুমে এসে আসিফ আরাবিকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। তারপর নরম কণ্ঠে বলল, দেখি কতটা ব্যথা পেয়েছেন। আরাবি লজ্জায় চুপচাপ চোখ বুজে বলল,
না না, আমার কিছু হয়নি, দেখতে হবে না। আসিফ কপাল কুঁচকে আরাবির পায়ের দিকে হাত বাড়ালো। নিঃশব্দে একটু প্লাজুটা উঁচু করলো ব্যথা পরীক্ষা করতে। হঠাৎ আরাবির শরীরের সমস্ত লোম কাঁপতে লাগলো। লজ্জায় চোখ বন্ধ করে চাদর আঁকড়ে ধরলো। আসিফ লক্ষ্য করলো আরাবির পা কিছুটা ফুলে গেছে, তাই সাবধানে আরো মনোযোগী হলো। সেই সময় রুমে প্রবেশ করলো হায়াত। চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া অনেক ব্যথা পেয়েছেন নাকি? আসিফ সঙ্গে সঙ্গে প্লাজো ছেড়ে দিল আর চুপচাপ রুমের দরজার দিকে সরে গেল। ঠিক সেই সময় ডক্টর এসে উপস্থিত হলেন, সঙ্গে আদিবও।